নমস্কার, সম্রাট আবারও হাজির। কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমি কমেন্ট সেকশন সার্চ করছিলাম, সার্চ করতে করতে দেখলাম আপনারা অনেকে মিলে কমেন্ট করেছেন। একটা ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে দাদা কম্বাস্ট গ্রহ নিয়ে কিছু শুনতে চাইছি, কম্বাস্ট গ্রহ নিয়ে কিছু আলোচনা একটু চাই। আপনারা বলছেন দাদা দুটো গ্রহ যখন একটা ঘরে বসে যায় তখন তো প্ল্যানেট দুটো জ্বলে গেল বা আমাদের প্ল্যানেট দগ্ধ হয়ে গেল। দুইয়ের বেশি যদি কোনো প্ল্যানেট একটা রাশিতে অবস্থান করে তাহলে সেই প্ল্যানেটগুলো দগ্ধ হয়ে গেল, জ্বলে গেল। আপনাদের মধ্যে এই দগ্ধ হয়ে যাওয়া বা জ্বলে যাওয়ার একটা কনসেপশন আপনাদের মধ্যে থাকে, বা আপনারা আলোচনার মধ্যে দিয়ে অনেক সময় এই ধরনের কিছু কনসেপ্ট আপনারা শুনতেও পান যে প্ল্যানেট দগ্ধ হয়ে যাচ্ছে বা কম্বাস্ট হচ্ছে। নিশ্চয়ই আমাদের জ্যোতিষশাস্ত্রেও কিন্তু কম্বাস্ট হয়ে যায়, প্ল্যানেট কিন্তু কম্বাস্ট হয়। কিন্তু কারা কারা কম্বাস্ট হয়, কোন কোন প্ল্যানেটের সাথে কম্বাস্ট হয়, কোন কোন প্ল্যানেটের সাথে কোন প্ল্যানেট যোগ হলে কম্বাস্ট হবে, কোন কোন তত্ত্বে গেলে কম্বাসনটা হবে, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে একটু ধৈর্য ধরে শুনতে হবে। কাজেই আজকে যে ভিডিওটা এটা কিন্তু শেষ অবধি আপনারা একটু শুনবেন, কারণ কম্বাস্ট প্ল্যানেট নিয়ে আপনাদের মধ্যে একটা ধারণা থাকেই। আপনারা ভয়ও পেয়ে যান যে দাদা রবি মঙ্গল আমার সিংহ রাশিতে বসে রয়েছে, তাহলে তো প্ল্যানেট দুটো কম্বাস্ট হয়ে গেল, তাহলে দুটো প্ল্যানেটের কোনো ফল কি আমরা পাবো না, নাকি রবিরও ভালো ফল পেলাম না, নাকি মঙ্গলেরও ভালো ফল পেলাম না, বা দুটো প্ল্যানেট মিলে কি আমাদের কেরিয়ার, আমাদের অর্থের জায়গা, আমাদের সফলতার জায়গাগুলো কি নষ্ট করতে আরম্ভ করবে, বা আমাদের হেলথের পার্টে কি কোনো সমস্যা দিতে আরম্ভ করবে, বা আমাদের যে কাজগুলো আমরা করছি সেগুলো কি আটকে যাবে কিনা। তাহলে আজকে আমরা প্রথমে আগে দেখে নেব যে কম্বাস্ট কোথায় কোথায় হয়। প্ল্যানেটও আমরা জানি কটা, 9টা গ্রহ। এবার তার মধ্যে থেকে আমরা রাহু আর কেতুকে আমরা ছেড়ে দিলাম, তাহলে 7টা গ্রহ পড়ে থাকলো। এই যে 7টা গ্রহ যে পড়ে থাকলো, তাহলে এই 7টা গ্রহের মধ্যে কম্বাসন হওয়ার একটা চান্সেস খুব হাই থাকে। কিন্তু আমরা যখন জন্মছক খুলি তখন আমরা দেখব কি আমরা 4টে করে তত্ত্ব পাচ্ছি। আমরা 12টা রাশি পাই এবং 12টা রাশিকে এই 4টে তত্ত্ব 12টা রাশির মধ্যে বিরাজমান থাকে। অগ্নি পৃথ্বী বায়ু জল, অগ্নি পৃথ্বী বায়ু জল, আবার অগ্নি পৃথ্বী বায়ু জল, এইভাবে 3 4 12, মানে 12টা রাশি শেষ হয়ে গেল। এবার আমরা দেখছি কোন কোন জায়গায় আমরা দেখছি কি না 3টে আমরা অগ্নিতত্ত্ব পাচ্ছি। একটা হলো মেষ, একটা হলো সিংহ, আর একটা হচ্ছে কি ধনু। তাহলে মেষের আগুন, সিংহের আগুন এবং ধনুর আগুন। এবার কম্বাস্ট হবে কারা কারা, বিষয়টা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। সবার আগে অগ্নিতত্ত্বের কারকগ্রহ কারা কারা। অগ্নিতত্ত্বের কারকগ্রহের মধ্যে রবি পড়ে গেল 1, মঙ্গল পড়ে গেল 2, এবং 3 নম্বর যে প্ল্যানেটটি সেটা হচ্ছে বৃহস্পতি। তার মানে এই 3টে প্ল্যানেট খুব ভাইটাল প্ল্যানেট, যারা অগ্নিতত্ত্বের আন্ডারে পড়ছে বা এদের কম্বাস্ট হয়ে যাওয়ার চান্সেস খুব হাই থাকে। আবার আপনারা হয়তো বলবেন তাহলে দাদা কি রবি শুক্র যখন একসাথে বসে গেল তাহলে কি কম্বাস্ট হলো না? শুক্র বৃহস্পতি যদি এক জায়গায় হয়, শুক্র মঙ্গল যদি হয়, তাহলে কি দগ্ধ হলো না? এক্ষেত্রেও কিন্তু কিছু ভাগ আছে। ভাগগুলো কীরকম দেখতে হবে, সবার আগে আমরা অগ্নিতত্ত্বে ফিরি। আপনি যদি আপনার হাতের মধ্যে যদি ন্যাটাল চার্ট খোলা থাকে, আপনি হয়তো ন্যাটাল চার্টে দেখছেন রবি মঙ্গল বা রবি বৃহস্পতি বা বৃহস্পতি মঙ্গল এরকম একটা যোগ হয়ে আপনার জন্মছকের মধ্যে পড়ে রয়েছে। আপনি হয়তো ভাবলেন আপনার বৃহস্পতি মঙ্গল বা রবি বৃহস্পতি এই ধরনের যে কম্বাসন, তা আপনারা ভাবছেন যে দগ্ধ হয়ে গেল বা এরা কম্বাস্ট হয়ে গেছে। সবার আগে দেখে নিতে হবে কি যে এই যে 3টে প্ল্যানেট, এই যে 3টে প্ল্যানেটের যে 3টে যে প্ল্যানেটকে আমরা ধরলাম, অর্থাৎ অগ্নিতত্ত্বের 3টে প্ল্যানেট, একটা হচ্ছে মঙ্গল, একটা হচ্ছে রবি, আর একটা হচ্ছে বৃহস্পতি। এই 3টে প্ল্যানেট এরা যদি 3 জন একসাথে বা 2 জন একসাথে যদি মেষ রাশিতে বা সিংহ রাশিতে বা ধনু রাশিতে অবস্থান করে তাহলে দগ্ধ হতে পারে, 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট, যদি পৃথ্বীতত্ত্বে থাকে তাহলেও দগ্ধ হবে, কিন্তু তার প্রভাব অনেক কম। কিন্তু যদি বায়ুতত্ত্বে যদি এই ধরনের প্ল্যানেটগুলো চলে যায় তাহলে তাদের দগ্ধতার পরিমাণ কিন্তু বেড়ে যেতে আরম্ভ করে। এটা হচ্ছে 3। এবার দগ্ধ হবে কখন, অর্থাৎ দুটো প্ল্যানেট যে একসাথে আমরা জন্মছকে দেখতে পাচ্ছি যে মঙ্গল রবিকে নিয়ে আপনার হয়তো দেখলেন হয়তো যে কুম্ভ রাশিতে বসে রয়েছে, আপনি বললেন দাদা তাহলে তো দগ্ধ হয়ে গেল না। এবার থার্ড পয়েন্টের পর 4th যে পয়েন্টটা আপনাদেরকে দেখতে হবে, আপনার গ্রহের ডিগ্রি কি পাচ্ছে। এবার সূত্র কি বলছে, তাহলে সূত্রটা একটু দেখে নিতে হবে, আপনারা একটু লিখে নিন। সেটা হচ্ছে কি, যদি দুটো গ্রহ 3 ডিগ্রির মধ্যে অবস্থান করে তাহলে তারা ম্যাসিভ কম্বাস্ট হয়। কি বললাম, যদি দুটি প্ল্যানেট 3 ডিগ্রির মধ্যে অবস্থান করে তাহলে তারা ম্যাসিভ কম্বাস্ট হয়। এবং এই 3 ডিগ্রির মধ্যে অবশ্যই যদি বায়ুতত্ত্বে থাকে প্ল্যানেট তাহলে তারা কম্বাসন বেশি হবে। কিন্তু যদি বায়ুতত্ত্বের থেকে যদি তারা পৃথ্বীতত্ত্বে চলে যায় তাহলে কম্বাস্ট হবে, কিন্তু তার ফল অনেক কমে যাবে। যদি সেটি অগ্নিতত্ত্বে থাকে তাহলেও তার ভয়াবহতা থাকবে, কিন্তু বায়ুতত্ত্বের মতো ভয়াবহতা থাকবে না। এটা গেল 3 নম্বর পয়েন্ট। তাহলে এই যে আমরা বিষয়গুলো বুঝে নিলাম, তাহলে জলতত্ত্ব আমাদের কিন্তু আলাদা হয়ে গেল। তাহলে আমরা কি পয়েন্ট পেলাম,
বায়ুতত্ত্বে, অগ্নিতত্ত্বে আর পৃথ্বীতত্ত্বে মঙ্গল, রবি আর বৃহস্পতির মতো প্ল্যানেট যদি অবস্থান করে তাহলে তারা দগ্ধ হওয়ার চান্সেস থাকে বা দগ্ধ হতে পারে, নইলে তারা দগ্ধ হবে না। জলরাশিতে কোনোভাবেই প্ল্যানেট কিন্তু দগ্ধ হয় না। কেন হয় না? তার কারণ অগ্নিতত্ত্বের যখন প্ল্যানেট জলতত্ত্বে গিয়ে যখন অবস্থান করছে, তার মানে বুঝেই নিতে পারেন যে জলতত্ত্বে গিয়ে তো আগুন তো নিভে গেল, তার মানে তার তো আর তো কারো কথাই রইল না। তার মানে সেখানে দগ্ধ হলেও সে তার আর মারক ফল বা বাধক ফল আপনাদের প্রতি সে আর কখনোই সে তুলবে না বা প্রেরণ করবে না। এবার আমাদের মধ্যে একটা জায়গা থাকে যে রবি যদি একটা প্ল্যানেট অগ্নিতত্ত্বের হয়, আরেকটি প্ল্যানেট যদি অন্য তত্ত্বের হয়, এবং এই দুটি প্ল্যানেট যদি বায়ুতত্ত্বে অবস্থান করে, তাহলেই শুধুমাত্র ওই দুটি গ্রহের ক্ষেত্রে কিন্তু কম্বাস্ট বিষয়টা উঠে আসবে। কি বোঝালাম? যদি একটি গ্রহ যদি অগ্নিতত্ত্বের হয় আর অন্য যে প্ল্যানেট সেই প্ল্যানেটটি যদি অন্য তত্ত্বের হয়, অর্থাৎ ধরে নেওয়া যাক রবি অগ্নিতত্ত্বের কারক গ্রহ, তার সাথে জলতত্ত্বের কারক গ্রহকে শুক্র, তাহলে এই যে জলতত্ত্বের কারক গ্রহ শুক্র, রবি আর শুক্র যদি আপনার বায়ুতত্ত্বে গিয়ে অবস্থান করে, অর্থাৎ বায়ুতত্ত্ব মানে মিথুনে হতে পারে, তুলায় হতে পারে, কুম্ভতে হতে পারে, তাহলে বায়ুতত্ত্বে যদি অবস্থান করে এবং তারা যদি 3 ডিগ্রির মধ্যে যদি অবস্থান করে, তাহলে তারা দগ্ধ সমান ফল দেবে বা দগ্ধ ফল আপনাদের জন্য প্রডিউস করবে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু একটা নেগেটিভিটি থাকবে। কিন্তু বিষয়টা দেখুন, আগুন আর জল যখনই বসছে 3 ডিগ্রির মধ্যে যখন থাকছে, তাদের মধ্যে কিন্তু একটা ক্ল্যাশও হচ্ছে। তার মানে জল আগুনকে একটু হলেও নেভাবে, আগুন তার তীব্রতা কমে ফেলবে, জলের তীব্রতা সেখানে থাকবে এবং তারা প্যারালাল ডিগ্রিতে থাকতে হবে। অর্থাৎ 3 ডিগ্রির মধ্যে, অর্থাৎ যে রবি হয়তো 3 ডিগ্রি, রবির থেকে শুক্রের দূরত্ব হয় 3 ডিগ্রি আগে বা পিছনে, এই 3 ডিগ্রির মধ্যে থাকতে হবে, তাহলে তাদের মধ্যে কম্বাস্ট ব্যাপারটা বেশিভাবে ফলপ্রসূ হবে। কিন্তু এবার যদি দেখা যাচ্ছে যে তারা 3 ডিগ্রির মধ্যে নেই, তাহলে কি কম্বাস্ট হলো? তাহলে যে কম্বাস্টটা হলো সেটা আংশিক কম্বাস্ট হলো। যদি 6 ডিগ্রির মধ্যে থাকে তাহলে আংশিক কম্বাস্ট হয়, আর যদি 6 ডিগ্রি পেরিয়ে গিয়ে যদি 12 ডিগ্রির মধ্যে থাকে তাহলে সাংকেতিক কম্বাস্ট হয়। সাংকেতিক কম্বাস্টের ক্ষেত্রে কিন্তু আমরা সেই ধরনের দগ্ধতাকে ধরি না যে প্ল্যানেট দগ্ধ হয়ে গেছে। যদিও আমি দগ্ধ বিষয়টাকেই ভালোবাসি না, দগ্ধ নামক যে দগ্ধ যে ওয়ার্ডটা, এটা আমাদের জ্যোতিষশাস্ত্রে খুব ভালোভাবে কিন্তু এটা ফিট অ্যান্ড ম্যাচ করে না। কিন্তু বিষয়টা হচ্ছে এই, আমাদের যেটা হতে পারে যে দুটো প্ল্যানেট যখন একসাথে বসছে, তার মানে একটা প্ল্যানেটের কারণে আরেকটি প্ল্যানেটের অসুবিধে হতে পারে, কিছু ভালো ফল আমাদের জন্য সে তুলবে বলে, সেখানে সে যখন ভালো ফল তুলতে চাইছে আরেকটি প্ল্যানেটের জন্য সে হয়তো ভালো ফলটা তুলতে পারছে না। এইভাবে বিষয়গুলোকে কিন্তু আমাদেরকে দেখতে হয়। যাই হোক, সেই বিষয়টা আমরা পরে আসবো। আমরা তাহলে কি বুঝলাম? যে দুটো আগুনের যদি প্ল্যানেট যদি বায়ুতত্ত্বে থাকে বেশি খারাপ হতে পারে, কিন্তু যদি আগুন তত্ত্বের একটা প্ল্যানেট, অগ্নিতত্ত্বের একটা প্ল্যানেট, আবার অন্য তত্ত্বের যদি একটা প্ল্যানেট থাকে, তাহলে কিন্তু সেই জায়গায় কম্বাস্ট হবে, কিন্তু তার ফল অনেক কমে যাবে। গ্রহ যদি কম্বাস্ট হয় তাহলে কি খারাপ ফল দেয়? কিভাবে খারাপ ফল দেবে? তাহলে দেখে নিতে হবে আপনার লগ্নকে। আপনি আপনার জন্মছক খুলবেন, আপনার লগ্ন কোথায় লেখা আছে, লগ্ন কোথায় লেখা আছে সেটা দেখে নিন, সেই ঘরকে 1 ধরবেন। তারপর থেকে 12টা ঘরকে আপনি ভেবে নিন। এবার 12 নম্বর ঘরের মধ্যে কোন ভাবের কারক গ্রহ গিয়ে অগ্নি রাশিতে বসে রয়েছে, মানে আপনার যদি অগ্নিতত্ত্বের প্ল্যানেট সেটি কোন ভাব, এই অগ্নিতত্ত্বের প্ল্যানেটগুলির মধ্যে কে কোথায় অবস্থান করছে, তার উপর দাঁড়িয়ে আপনার কিন্তু ফলগুলো প্রেরণ করা হবে। যেমন ধরে নেওয়া যাক, আপনার যদি আজকে আমি সুবিধার্থে যদি বলি, আপনার মেষ লগ্ন যদি হয়, তাহলে আপনার 5ম ভাবের কারক গ্রহ রবি, আর আপনার লগ্নের কারক গ্রহ মঙ্গল, আবার এই মঙ্গল আপনার 8মেরও কারক গ্রহ। তাহলে দেখা যাচ্ছে এই মঙ্গল আর রবি গিয়ে হয়তো বৃশ্চিক রাশিতে অবস্থান করছে, দেখা গেল 3 ডিগ্রির মধ্যেই আছে। আপনি বললেন সম্রাটদা আমার তো প্ল্যানেট কম্বাস্ট হয়ে গেল। একদম ভয় পাবেন না, এক্ষেত্রে কিন্তু আপনার প্ল্যানেট কম্বাস্ট হলো না। অর্থাৎ রবি এবং মঙ্গল তাদের যে তীব্রতা ছিল, সেই তীব্রতা তারা কোথাও না কোথাও আস্তে আস্তে তারা হ্রাস করলো, অর্থাৎ নেগেটিভ যে প্যারামিটার, সেই প্যারামিটারকে তারা হ্রাস করলো, এবং তার যে মলিনতা আছে, মলিন যে রেজাল্ট আছে, সুন্দর যে রেজাল্ট আছে, সেই রেজাল্টটা সে আমাদের জন্য সে প্রেরণ করবে। এই একটা পার্ট। আবার ধরুন এই রবি আর মঙ্গল যদি আমি ধরলাম ধনু রাশিতে বসে রয়েছে 3 ডিগ্রির মধ্যে, তাহলে কিন্তু কম্বাস্ট হয়ে গেল। এবার যখন কম্বাস্ট হয়ে গেল, তত্ত্বটা কি? তত্ত্বটা দেখুন, তত্ত্বটা অগ্নিতত্ত্ব। ভাবটা কি? আপনার লগ্ন হইতে 9ম ভাব। এই যে লগ্ন হইতে 9ম ভাব, তার মানে এই লগ্নের কারক গ্রহ আপনার লগ্ন, মানে আপনার দেহের কারক গ্রহ মঙ্গল, আপনার 5মের কারক গ্রহ রবি। তার মানে রবি আপনার এডুকেশন দেখছে, আপনার ফাইন্যান্স দেখছে, আপনার জীবনের প্রতিষ্ঠা দেখছে। আর আপনার লগ্ন কি করবে? সেই প্রতিষ্ঠার জন্য কাজ করবে। অর্থাৎ আমার দেহ কাজ করে, আমরা দেহের দ্বারা কাজ করি, কর্ম করতে করতে গিয়ে আমরা সফলতা পাই এবং আমাদের প্রতিষ্ঠা আরও সুন্দর থেকে আরও সুন্দরতর হয়। এই যে বিষয়টা, তাহলে 9মে যখন চলে গেল, 9মে যদি দুটি প্ল্যানেট একই জায়গায় 3 ডিগ্রির মধ্যেই অবস্থান করলো, দগ্ধ হয়ে গেল, তাহলে লাগ্নিক জায়গায় কোনো একটা সমস্যা সে তুলে আনবে।
প্রতিষ্ঠার জায়গায় সে একটা সমস্যা তুলে আনবে, একটা স্ট্রাগলের মধ্যে জাতক আর জাতিকাকে ফেলে দেবে। যখনই তারা স্ট্রাগল করতে আরম্ভ করলো তখনই তারা ভয় পেয়ে গেল, তখনই তারা জন্মচক খুলে দেখলো রবি মঙ্গল এক ঘরে, ওরে বাবা এ তো আমার খারাপ হয়ে গেল না। এবার এই যে দগ্ধ হয়ে গেল, যখনই প্ল্যানেট যখন দগ্ধ হয়ে যায়, আপনার যদি অগ্নিতত্ত্বে আপনার যদি দুটো প্ল্যানেট দগ্ধ হয়ে গেল, যদি মনে হচ্ছে 3 ডিগ্রির মধ্যে থাকছে, তাহলে আপনাকে যেটা করতে হবে সেই প্ল্যানেটের গুণাবলীকে একটু হ্রাস করতে হবে, অর্থাৎ তারা প্রচণ্ড তীব্র। তাহলে এই রবি মঙ্গল যে আপনার অগ্নিতত্ত্বে বসে রইল, তাহলে তাকে কমাবেন কি করে? তার জন্য আপনাকে একটু জল খেতে হবে বেশি করে, আপনাকে ফলাহার বেশি করে করতে হবে। হাই প্রোটিনযুক্ত খাবার দাবারের দিকে আপনার যে যদি নেশা থাকে তাহলে সেই জায়গায় সেই নেশাকে কমাতে হবে, একটু সাত্ত্বিক আহারের দিকে চলে যেতে হবে, একটু দুধ খাওয়া, একটু ফল খাওয়া, বেশি করে জল খাওয়া, মাখা মাখা খাবার যেন না হয়, অর্থাৎ একটু পাতলা করে ঝোল যদি খাওয়া যায়, বেশি স্পাইসি খাবার না খাওয়া। তাহলে হবে কি, এই যে রবি মঙ্গল যে 3 ডিগ্রির মধ্যে যদি থাকে অগ্নিতত্ত্বে বা বায়ুতত্ত্বে, তাহলে তারা কি করবে, তাদের যে তীব্রতাটা মানে তীব্র যে নেগেটিভ ফল, তারা সেই জায়গা থেকে তাদের সেই নেগেটিভ ফলকে ডিক্রিজ করবে, করে তারা আস্তে আস্তে ভালো ফল প্রডিউস করতে তারা সক্ষম হবে। তো এটা একটা পার্ট। আবার ধরুন রবি যদি শুক্রের সাথে বসে গেল, রবি যদি শুক্রের সাথে আপনার ধরে নিলাম বায়ুতত্ত্বেই বসে গেল, তাহলে সেই জায়গায় রবিকে বাড়াবেন না শুক্রকে বাড়াবেন? আপনার যদি লগ্নপতি, আপনার যদি বিষলগ্ন হয়, বা আপনার যদি ধরা গেল আপনার হয়তো বৃশ্চিক লগ্ন সাপেক্ষে আপনার রবি দশমপতি, আবার আপনার শুক্র হলো সপ্তমপতি। তার মানে দেখুন কর্মপতি একদিকে তো প্রফেশনের কারক গ্রহ, আবার একজন কর্মভাবের কারক গ্রহ। এবার তারা দুজনেই কোথায় বসে রইল? তারা দুজনেই বসে রইল কুম্ভ রাশিতে। তাহলে বৃশ্চিক রাশি থেকে তারা সফলতার অর্থাৎ চতুর্থভাবে বসে রইল। তাহলে রবি আর শুক্র যদি সপ্তম ভাব, আবার সপ্তমপতি, তার মানে সে মারকপতি। তাহলে মারকপতি যদি চতুর্থে যাচ্ছে, তার মানে সে মায়ের শরীর স্বাস্থ্যকে হানি করছে। আবার কর্মপতি গিয়েও সে যখন সে তার সাথে গিয়ে জুড়লো, তার মানে প্রফেশনাল কোয়ালিটিকে কোথাও না কোথাও ডিক্রিজ করার চেষ্টা করবে এই রবি শুক্র, যেহেতু তারা বায়ুতত্ত্বে বসে রয়েছে। এবং তারা যদি 3 ডিগ্রির মধ্যে থাকে, তবে সফলতার জায়গায় হাঁটতে হাঁটতে আপনি হয়তো অনেক দূর গেলেন, আবার হয়তো ছন্দপতন ঘটে গেল, আবার হাঁটতে হাঁটতে গেলেন, আবার ছন্দপতন করিয়ে দিল। তার মানে এই যে আপনি উঠছেন আবার পড়ে যাচ্ছেন, উঠছেন আবার পড়ে যাচ্ছেন, এই একটা গ্রাফ কিন্তু রবি শুক্র যদি এরকম যদি কম্বাস্ট হয়, তাহলে কিন্তু একটা প্ল্যানেটারি কম্বাস্টে আপনি দেখবেন আপনি অর্থ রাখতে পারছেন না, টাকা কামালেন, প্রচুর কামালেন, কিন্তু দিনের শেষে গিয়ে আপনার বা 2 বছর 5 বছর পর দেখা গেল আপনার ব্যাংক ব্যালেন্স সেরকম নয়। আপনি হয়তো অনেক আপনার সন্তানদের যদি জন্মছক এরকম থাকে, তারা অনেক পড়াশুনো করছে, পড়াশোনায় স্ট্রাগল করছে, তারা ভালো করে পড়ছে, কিন্তু তাদের নম্বরটা ভালো আসছে না। আপনি হয়তো আপনার যে জবের জায়গার যে একটা আত্মতুষ্টি, সেই আত্মতুষ্টি আপনি খুঁজে পাচ্ছেন না। তাহলে কি করতে হবে? তাহলে সেই জায়গায় এবার দেখুন আপনি কাকে পাওয়ার দেবেন। আপনি বৃশ্চিক লগ্ন, তাহলে সপ্তম মানে শুক্র আপনার প্রফেশনাল কোয়ালিটিকে দেখছে, আবার সে দ্বাদশ, সে আপনার বিদেশকেও দেখছে বা আপনার কর্মের জাগতিক উন্নতিকে দেখছে। আবার কর্মকে কে নির্দেশ করছে? আবার রবি। তারা দুজনেই গিয়ে কোথায় বসলো? চতুর্থভাবে। এবার ডিগ্রিগতভাবে কে পার্থক্যে বসে রয়েছে? শুক্র যদি রবির থেকে ডিগ্রিগতভাবে এগিয়ে যায়, 3 ডিগ্রির মধ্যেই যদি থাকে, কিন্তু শুক্র একটু বেশি ডিগ্রিতে বসে, রবি একটু কম ডিগ্রিতে বসে রয়েছে, তাহলে কিন্তু কম্বাস্ট ক্ষেত্রে রবির পাওয়ারকে আপনাকে কিন্তু একটুখানি বাড়াতে হবে, এবং শুক্রের পাওয়ারকে কিন্তু একটা মিনিমাইজ করাতে হবে। কেন মিনিমাইজ করাতে হবে? তার কারণ রবি কিন্তু এখানে আপনার কর্মভাবের কারক গ্রহ, রবি আপনার কর্মকে নির্দেশ করে যাচ্ছে। সপ্তমপতি কিন্তু কে? শুক্র। শুক্র কিন্তু এই জায়গায় মারকপতি হয়ে চতুর্থে বসে রইল, তার মানে সে কিন্তু কর্মপতিকে কর্ম করতে দেবে না। কারণ আপনার কর্মপতি আপনাকে কর্মের দিকে নিয়ে যাবে, রবি আপনাকে চেষ্টা করবে কর্মের দিকে নিয়ে যেতে, কিন্তু সে তো ডিগ্রিগতভাবে নিচে বসে রয়েছে। তাহলে একটু হাই প্রোটিন আপনাকে রবির এনার্জিকে তুলতে হবে আর শুক্রের এনার্জিকে কমাতে হবে। আবার যদি উল্টো হয়ে যায়, যদি আপনার ধরে নিন আপনার হয়তো দেখা গেল কুম্ভ লগ্ন, তাহলে কুম্ভ লগ্ন যদি আপনার হয়, কুম্ভ লগ্ন সাপেক্ষে তাহলে কুম্ভ লগ্ন সাপেক্ষে শুক্র হয়ে গেল আপনার চতুর্থপতি, আবার রবি আপনার সপ্তমপতি। জাস্ট আপনি এটা আমি জিনিসটা ঘুরিয়ে দিলাম। এবার এই রবি আর শুক্র দেখা গেল কোথায় বসে রয়েছে? রবি আর শুক্র দেখা গেল কুম্ভতেই বসে রয়েছে। তাহলে কুম্ভতে যদি বসে থাকে, সেখানে হয়তো রবির ডিগ্রি হয়তো বেশি হয়ে গেল, শুক্রের ডিগ্রি কমে গেল। তার মানে সেই শুক্রকে কুম্ভ লগ্ন সাপেক্ষে চতুর্থ, আবার নবম, তার মানে আপনার ভাগ্যের জায়গাকেও দেখছে, আপনার সফলতার জায়গাকেও দেখছে, নৈসর্গিক সফলতার জায়গাকে দেখছে। তাহলে শুক্র যদি এখানে কমে যায়, তাহলে শুক্রকে বাড়াতে হবে। তার মানে আপনাকে আবার হাই প্রোটিন খাওয়া কমিয়ে দিতে হবে। হাই প্রোটিন খাওয়া কমিয়ে দিয়ে শুক্র কি দেখে? শুক্র মানে মিষ্টি, শুক্র মানে দুধ, শুক্র মানে সাত্বিক আহার, একটু ফলাহার, তার মানে এই ধরনের জিনিসগুলো, একটু পাতলা করে ঝোল, তার মানে মশলাপাতি বেশি না খাওয়া। শুক্রের ব্যঞ্জন কিন্তু এই ধরনের, বেশি মশলাপাতি না খাওয়া। তাহলে কি হয়? শুক্র ডেভেলপড হতে আরম্ভ করে। একটু মিষ্টির প্রতি ঝোঁক বাড়ানো, দুধের প্রতি ঝোঁক বাড়ানো, ফলের প্রতি ঝোঁক বাড়ানো এবং শাকসবজির প্রতি ঝোঁক বাড়ানো, তাহলে দেখবেন শুক্র আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। কাজেই কম্বাস্ট হয়ে গেল মানে কিন্তু আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি জাস্ট একটা ছোট্ট টিপস দিলাম, আমি আশা করবো আপনাদের হয়তো প্রত্যেকের ভালো লেগেছে, আপনারা হয়তো শেষ অবধি শুনেছেন।
আমার অনেক কষ্ট হয়েছে করতে, তার কারণ আমি তো অনেক গড়গড় করে বলি, আপনারা অনেকেই বলেন দাদা যা বলেন তা তো মাথার উপর দিয়েই চলে যায়। কারণ আপনাদের একজন কমেন্ট করেছেন যে দাদা কম্বাস্ট গ্রহ নিয়ে একটু আলোচনা শুনতে চাই, তো তার নিচেই দেখলাম আরেকজন কমেন্ট করেছে দাদা তো কিছুই বলবেন না, সবই তো স্টুডেন্টদের জন্য। দেখুন এরকম বিষয় নয় যে আমি স্টুডেন্টদের জন্য সব রেখেছি, আমি স্টুডেন্টদের জন্য কেন রাখি, স্টুডেন্টদের ধরতে অনেক সুবিধা হয়, তার কারণ তারা বেসিক থেকে শুরু করে পরপর এক সিঁড়ি বাই একটা স্টেপ বাই স্টেপ তারা হাঁটছে। আপনারা তো জানেন না পুরো বিষয়টা, কিছু কিছু সময় আপনারা হয়তো পঠন করছেন, পড়ছেন, জানছেন, জেনে বুঝে যতটা জানছেন তার উপর দাঁড়িয়ে একটা অ্যাসেস করছেন। কিন্তু আমি যদি গড়গড় করে বলতে থাকি আপনারা খেই হারিয়ে ফেলবেন। আপনারা বলুন দাদা আমি কানেকশান খুঁজে পেলাম না, যার জন্য আজকে আমি অনেক চিন্তা ভাবনা করে আপনারা যাতে বুঝতে পারেন তার একটা আমি আভাস একটা দিয়েছি, যদিও আলোচনার এখনও আরও বাকি। আপনারা যদি শুনতে চান নিশ্চয়ই কমেন্ট সেকশন খোলা রয়েছে, সেখানে আপনারা কমেন্ট করতে থাকুন। আমি জাস্ট আজকে রবিকে, শুক্রকে বা কীভাবে এদেরকে এনার্জি দিতে হয় বা এনার্জি নিতে হয় তার একটা ট্রিক্স অ্যান্ড মানে একটা টেকনিক আমি একটা আপনাদেরকে জাস্ট একটা শেয়ার করলাম আর কি। আর কম্বাস্ট ব্যাপারটা নিয়ে কিন্তু ভয় পেলে চলবে না। কম্বাস্ট বিষয়টা নিয়ে আপনাদের যেটা দেখতে হবে কোন প্ল্যানেট, কোথাকার প্ল্যানেট সে কম্বাস্ট হচ্ছে, কোন ভাবের কারক গ্রহ কম্বাস্ট হচ্ছে, তাহলে কোন ভাবের কারক গ্রহ যদি কম্বাস্ট হয়েই যায় ভয় পাওয়ার কিছু নেই, সেখান থেকে আমি বেরোবো কী করে, তার উপায় আমি বার করবো কী করে। যেমন আমি কিছু টিপস দিলাম আপনাদেরকে, কিছু হাই প্রোটিন খেতে, আবার শুক্রকে পাওয়ার দিতে কি করতে হবে। তার মানে এই ধরনের কিছু টেকনিকগুলোকে যদি আমরা ফলো করতে পারি তাহলে কিন্তু আমাদের যে ভেতরের যে অগ্নিতত্ত্ব, আমাদের ভেতরের যে পৃথ্বীতত্ত্ব, আমাদের শরীরের ভেতরের যে বায়ুতত্ত্ব বা জলতত্ত্ব বা যা আকাশতত্ত্ব, তাকে কিন্তু আমরা আস্তে আস্তে বৃদ্ধি করতে পারবো এবং আমরা ভয় পাবো না। ভয়টা না পেলে যেটা হবে সেটা হচ্ছে আমরা এই যে রবি মঙ্গল যদি একসাথে বসে থাকে, রবি বৃহস্পতি যদি একসাথে বসে থাকে, তার তো কিছু পজিটিভিটি আছে, সেই পজিটিভিটিগুলোকে আমরা ভয় পেলে কিন্তু আমরা তার থেকে দূরে চলে যাব, সেটা হয়ে যাবে সমস্যা। কারণ আপনার জীবনে এই রবি বৃহস্পতির জন্য আপনি অনেক সফল হতে পারতেন, কিন্তু আপনি ভয় পেয়ে গেলেন বলে আপনার সফলতা আটকে গেল। জানি এখানেই হয়তো আমাকে থামতে হচ্ছে, কিন্তু আপনাদের ভালো লাগছে না। সম্রাটদা আরেকটু বলুন, আমি বলবো আপনাদের কমেন্টের উপর দাঁড়িয়ে। আপনারা কমেন্ট করতে থাকুন, যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করলে আমি একটু মোটিভেট হই। আর আরেকটু মোটিভেশন দিতে হলে যেটা করবেন, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিন আর নোটিফিকেশন বেলকে প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। জ্যোতিষ কোনো রকম অন্ধকারাচ্ছন্ন সাবজেক্ট নয়, এটা একটা বিজ্ঞান, এটা একটা অঙ্ক। ব্যাস সেই অঙ্ককে না ভয় পেয়ে, আমরা যেমন ছোটোবেলায় অঙ্ককে ভয় পেতাম, অঙ্ক না প্র্যাকটিস করে দূরে চলে যেতাম আর বাবা মার কাছে বকুনি খেতাম, তো এটাও কিন্তু একটা অঙ্ক, এটাকে ভয় পেলে চলবে না। এই অঙ্কটাকে জেনে নিতে হবে, শুধু সূত্রের মধ্যে ফেললেই কিন্তু ফলাফল কিন্তু বেরিয়ে আসবে এবং সেই ফলাফল আমাদের জীবনে অনেক মধুর বার্তা বয়ে আনতে পারে। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন। রাত্রি 9টায় আমি তো হাজির থাকছি, আশা করব আপনারাও থাকবেন জ্যোতিষের গল্প আড্ডায়। নমস্কার।